জাংকুক বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে জিমিনের দিকে তাকালো। সারাদিন কাজ করে জিমিনের চোখ মুখ ক্লান্ত। বোনের কাপ চেপে রেস্টুরেন্টের ভেতর নিতে নিতে জাংকুক বলল, কি দরকার এত কষ্ট করার, পড়াশোনা মন দিয়ে কর শুধু। তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই। বাবার এত টাকা পয়সা ফেলে কেন করো? তুই জানিস কেন করি, তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি। জাংকুক তর্ক করতে জানে না, অল্পতেই হার মেনে যায়। একটা সাইলেন্ট কর্নার বেছে নিল, সেখানে তিনজন বসলো। জিমিন বসে জাংকুকের ঘামে ভেজা মুখ দেখে মনটা খারাপ করে ফেললো। কখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এত কষ্ট করে অফিস করে, ভাবতেই জিমিনের শ্বাস আটকে আসছে। ব্যাগ থেকে রুমাল বের করে জাংকুকের ঘাম মুছে দিল। অফিসে অনেক প্রেশার বুঝি? হ্যাঁ একটু একটু। মা কেমন আছে? ভালোই। তোর চিন্তা করে সারাদিন। বাবার কথা জিজ্ঞেস করে না ভাইয়া? জাংকুক ওয়েটার ডাকলো। জিমিনের কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করলো। জিমিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ ফেরাতেই সুগার উপর নজর পড়লো। তার দিকেই তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে, চোখ দিয়ে খেয়ে ফেলবে যেমন। এই ছেলে নিচ থেকে থামবে না, তাকে খোলাখুলি কথা বলতে হবে ওর সাথে। জাংকুক মেনু এগিয়ে দিয়ে বলল, কি খাবে অর্ডার কর। জিমিন বলল, ট্রিটটা আমার দেওয়ার কথা। তুই ট্রিট দিবি তাও আমাকে? আমাকে এখনো ছোট ভেবে রেখেছো? আমার কাছে এখনো তুই ছোট্ট। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই জাংকুক এবার সুগার দিকে ফিরল। পড়াশোনা কেমন চলছে সুগা? ভালো ভাই, একমাত্র ছেলে তুই তোর বাবার, অনেক আশা আকাঙ্ক্ষা তোর উপর, তাই মন দিয়ে পড়াশোনা করবি। জি। তা প্রেম টেম করিস নাকি? না ভাই একদম না। কাউকে ভালো লাগে না? ভালো তো লাগে। কাকে? আছে একজন, কিন্তু এগোনোর সাহস পাচ্ছি না। আজকাল প্রপোজ করতে সাহস লাগে নাকি? না, আমার পছন্দের মানুষ খুব রাগী স্বভাবের, যদি উল্টাপাল্টা রিয়াকশন করে। জিমিন কেসে উঠল। জাংকুক কথা বন্ধ করে এক গ্লাস পানি এগিয়ে দিল। পানি খেয়ে নিজেকে শান্ত করে জিমিন টপিক ঘুরিয়ে ফেলল। ভাইয়া আমি কিছু পার্সেল নিব তেদের জন্য, এখন নিলে তো ঠান্ডা হয়ে যাবে তাই না? ভাবছি ছুটি হলেই নিয়ে ফিরবো। ওদের আজ ট্রিট দিতেই হবে, আমার অপেক্ষায় নিশ্চয়ই বসে থাকবে এক একটা। জাংকুক বলল, তে পড়তে আসছে না যে? গিয়ে বলিস আজ টাইম মতো চলে আসতে। তুমি ওকে কেন পড়াচ্ছ? সারাদিন এভাবে অফিস করো, বাসায় ফিরে রেস্ট করবা তা না। তুমি জানো তের দেখা দেখি এখন সুবিনও তোমার কাছে পড়তে যায়। জাংকুক হেসে বলল, ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে আমার পড়াতে হবে কেন? তে হায়ার ম্যাথমেটিক্সে বেশ দুর্বল, টিচারদের পড়ানো বোঝে না বিধায় আমি ওকে আলাদা করে পড়াই। 7:30 তে কাঁধে ব্যাগ চেপে বেরিয়েছে। তার উদ্দেশ্য জাংকুকের বাসা, বেশি দূর না এখান থেকে, সাইকেল করেই চলে যাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই জাংকুক কাছ থেকে চলে এসেছে। তের একটু সংকোচ অনুভব হচ্ছে, কিন্তু এত সংকোচ অনুভব করলে হায়ার ম্যাথমেটিক্সে আবারও 40-এর নিচে পাবে। জাংকুক ছাড়া সে কারো কাছে পড়া বোঝে না। তের টিচাররা তাকে হায়ার ম্যাথমেটিক্স বোঝায় নাকি গরুর ঘাস খাওয়ায় তে বুঝতেই পারে না। তার ইচ্ছে করে সব কয়টা সাবজেক্ট জাংকুকের থেকে পড়তে, কিন্তু জাংকুকের সময় কই। আগের দিনগুলো মনে পড়তে লাগলো তের, যখন তারা সবাই একসাথে একই ছাদের নিচে থাকতো। জাংকুককে ঘুম থেকে উঠেই দেখতে পেত। সন্ধ্যার পর জাংকুক সবাইকে পড়তে বসাতো। কই সেই দিনগুলো? তাদের পরিবার না ভাঙলে কি চলছিল না? এই দ্বন্দ্ব ঝগড়া বিবাদ না হলে কি পারতো না? তের খুব করে মন চায় বড় চাচু আর বড় মায়ের যেন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। আর কত, 2 বছর তো হয়ে গেল, আর কত অপেক্ষা। তে একটা 8তলা বিল্ডিং এর সামনে সাইকেল থামালো। তাকে চিনে বিধায় দারোয়ান ঢুকতে দিল। ঢুকে সাইকেল লক করে লিফট ধরলো। জাংকুকদের ফ্ল্যাট 5তলায়। সেখানে পৌঁছে কলিং বেল চাপলো। দরজা খুলে দিয়েছে জিন, তের বড় মা। তে ব্যাগ ফেলে চাপতে ধরলো তাকে, ভেতরে আয় আগে। গলা চাপতে ধরেই ভেতরে গেল তে। চারপাশে নজর বুলিয়ে বলল, জাংকুক ভাই কই? আসছে বলল, তুই পড়তে বস, এখনই চলে আসবে। তে টেবিলে বসে সরঞ্জাম তৈরি করছে। প্রথমে চুল বাঁধলো, যেন চুল টুল কোথাও না উড়ে যায়। তারপর টিস্যু দিয়ে রাখলো মাঝখানে, যদি কাশি চলে আসে টিস্যু কাজে দিবে। কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ কিভাবে করবে? সে ভেবে রাখলো বায়ু দূষণ শুরু হওয়ার আগেই উচ্চস্বরে কথা বলবে, জাংকুককে শুনতেই দেবে না। জাংকুক ফিরেছে শুনে তে কান পাতে, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পাচ্ছে না। এত ছোট স্বরে কথা বলে এই লোক। টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না, আর এমন আধো আধো স্বরের আওয়াজ তের ভীষণ বিরক্ত লাগছে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। জাংকুক তখন জুতো খুলছে। জিন ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। জাংকুক বলল, ভালো কাজের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো? আবার একই প্রসঙ্গ। এতটুকু কাজ আমি একাই করতে পারি। সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিধাই তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না দরকার নেই।
তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবা না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নিব। জিন অসহায় হয়ে পড়লেন। জাংকুক আবারও বলল, তোমার কোমরে সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে। এখন তুমি যদি এসব ধোয়া মোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরলে হয় নাকি? ছেলের গম্ভীর মুখ দেখে জিন আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিলেন। জাংকুক পেছন থেকে জিনের চোখের সামনে আজকের নিউজ পেপার মেলে ধরল। জিমিনের ছবি দেখে তিনি ভড়কে গেলেন। জাংকুকের হাত থেকে নিউজ পেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেলটা বেশ কয়েকবার করে পড়লেন। জাংকুক হেসে রুমের দিকে পা বাড়ালো। তে সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে তেকে এভাবে দেখে জাংকুক চমকে গেল। তের আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স। এত কিছুর সামনে জাংকুক তের চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? তে মাথা তুলে তাকালো না, বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলটাকে জবাব দিল না জাংকুক। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে তের সামনে দিয়ে বলল, দেখ সলভ করতে পারিস কিনা, ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দিব। তে মাথা তোলালো। জাংকুক বাথরুমে গিয়েছে, সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিকে তাকালো। জিনের চোখ জোড়া তখনও লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা, শুধু এক গ্লাস পানি। আচ্ছা। জাংকুক যখন বেরিয়েছে তের সামনে তখন একটি পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি। জাংকুক জিনের থেকে কফি নিয়ে এসেছে, তের পাশের চেয়ারে বসেছে সবে। তখনই তের হাত লেগে পানির গ্লাস অসাবধানতা বশত জাংকুকের উপর পড়ল। জাংকুকের সাদা টি শার্ট ভিজে শরীর স্পষ্ট ফুটে উঠেছে। এবারও তে হন্তদন্ত হয়ে জাংকুকের বুক পরিষ্কার করতে নেমেছে। জাংকুককে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে। আর না নিতে পেরে জাংকুক চেঁচিয়ে উঠল, তে! আচমকা ধমকে তে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখি নাই আমি। তুই দেখিস কি? আমার মাথা, গাধা একটা। তোর মতো এমন মেসি পারসন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। তের কান্নাকাটির শব্দ শুনে জিন বেগম চলে এসেছেন। জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তে টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জিন বেগমের দিকে তাকালো। তুমি বলো বড় মা, পানি পড়েছে, এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছো তুমি, পড়েছে তার গায়ে, তার মানে আমরা তিনজন সমান অপরাধী। অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু। জিন তের মাথায় হাত বুলিয়ে বললেন, থাক কাঁদিস না, কাছ থেকে এসেছে তাই মাথা গরম, এরপর হাত পা সামলে রাখবি কেমন? তে মাথা দুলিয়ে আবার চেয়ারে বসলো। জাংকুক টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসলো। তের সামনে থেকে বই নিয়ে কয়েকটি টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিকে নিয়ে বোঝাতে শুরু করেছে। তে নাক টেনে টেনে বারবার চেষ্টা করছে বোঝার, তবে পারছে না। নাক টানার শব্দে জাংকুকের অর্ধেক কথাই সে শুনতে পারছে না। জাংকুক শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি করে নাক পরিষ্কার করে আরো যত কাজ আছে সেরে আয়, যা। তে আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা ধরলো। বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। ইস, কি বিচ্ছিরি, এভাবে কেউ কান্না করে? তে মুখ ভালো করে দেখে কয়েকটি সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলো। জাংকুক তখন নিজের অফিসের ডকুমেন্ট দেখছে। তেকে দেখে বলল, বস। তে বসলো নিজের জায়গায়। আবারও পড়ায় মনোযোগী হলো। জাংকুকও তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। এমন সময় তের নাক আবারও পিটপিট করছে। বুঝে ওঠার আগেই সে হাঁচি দিয়ে উঠলো। জাংকুক পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। তে মুখ ভেঙিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়, এত রিয়েক্ট করার কি আছে? তে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লো। যাবার সময় তার হাতে জিন চিংড়ি তরকারি ধরিয়ে দিল, এটা তার পছন্দের। বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে এসে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5 তলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা জাংকুককে তে দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতে সাইকেলের চেইন পড়ে যায়। মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে তে জাংকুক ভাই এতটা শান্ত কোনো কালেই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল। কিন্তু জাংকুকের পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে এমন পরিবর্তন করে দেয়। তে সেই পরিবর্তনের সদ্ব্যবহার করছে।
ব্যবহার বললে ভুল হবে হয়তো। তে ছোট থেকে এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এর জন্যই হয়তো সে সকলের আদরের। এই চঞ্চলতাকে সবাই একটু বেশিই ভালোবাসে। রিক্সা এলাকার মোড়ে থেমেছে। জিমিন নেমে টাকা পরিশোধ করলো। রিক্সা সামনে থেকে যেতেই সে এগিয়ে চলল। যাবার পথে সুগাকে দেখলো দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সাঙ্গপঙ্গ নিয়ে। ঠোঁটে সিগারেট গুজেছিল। জিমিনকে দেখে সেটা পিঠের পিছনে লুকিয়ে ফেললো। মুখের সামনে ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। জিমিন দেখেও না দেখার ভান করে এগোচ্ছে। সুগা বন্ধুদের ফেলে জিমিনের পিছে চলে এসেছে। এক হাত দূরত্ব রেখে জিমিনের পিছে হাঁটছে। হুট করে ধীর কণ্ঠে গানের কয়েকটি লাইন গাইলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জিমিনের পাজরা থেমে গেল। সুগাও ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়লো। চোরের মতন এদিক সেদিক তাকাতে লাগলো। জিমিন ঘুরে সুগার সামনে দাঁড়ালো। বলল, তোমার সাথে কথা আছে, রাতে ছাদে থেকো। জি আচ্ছা। জিমিন দ্রুত পায়ে চলে যাচ্ছিল। সুগা বলল, ব্যাগগুলো আমি নেই। প্রয়োজন নেই। জিমিন ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলছে। পেছনে ঠায় দাঁড়িয়ে সুগা। তারপর দৌড়ে আবারও জিমিনের পেছনে চলে এসেছে। এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে। জিমিন বাড়ির সামনে এসেও দেখলো সুগা তার পিছু। তবুও কিছু বলল না। কেসি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখলো সুগাও তার পিছু পিছু আসছে। জিমিন রেগে বলল, ঘরে আসতে বলিনি। ও, আমাকে তে ইনভিটেশন দিয়েছিল, বলল 9টায় চলে আসতে, টিট দিবে নাকি। জিমিন হনহনিয়ে ভেতরে ঢুকছে। সুগা হেসে সদর দরজা টপকে বেরিয়ে গেল। সে তো যাবে, তবে এভাবে নয়, সাথ দিয়ে। পেছন পেছন বাড়িতে ঢুকেছে নেহাতি জিমিনকে জ্বালাতে। এদিকে জিমিন ঢুকে পিছন ফিরে দেখলো কেউ নেই। তাহলে কি মিথ্যে বললো ছেলেটা? ড্রয়িং রুমে সবাই বসে সবকটায় ওত পেতে আছে তার অপেক্ষায়। জিমিনকে দেখেই তে লাফিয়ে উঠলো। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারলো তার শরীরে। টকটকে লাল নাক জিমিনের বুকে ঘষে বলল, কনগ্রেচুলেশন বাবুন। থ্যাংক ইউ আমার টিম। সুবিন দৌড়ে জিমিনের হাত চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দিবে না? থ্যাংক ইউ নুডলস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেনি? না, চাচু তো এখনো বাসায় ফেরেনি। তে সুবিনকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ড্রয়িংয়ে রাখলো জিমিন। আয়ু বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন। জিমিনের হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন, খাবার এগুলো গরম করে দিব? না চাচি, এগুলো গরম, মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা সর, বসতে দে মেয়েটাকে। তে বলল, মা আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম, আড্ডা দিব। আয়ু এই পাগলদের চক্করে পড়তে চান না, তাই তিনি আলগোসে চলে গেলেন।